তেজ কোটাল। আরেকটি জোয়ারের প্রকারভেদ আছে, সেটার নাম হচ্ছে মরা কোটাল। মরা কোটাল। এই হচ্ছে 4 ধরনের জোয়ার আমাদের পৃথিবীতে ব্যাপী হয়ে থাকে, পৃথিবীর সমুদ্রগুলোতে হয়ে থাকে। একটি হচ্ছে মুখ্য জোয়ার, আরেকটি হচ্ছে গৌণ জোয়ার, আরেকটি হচ্ছে তেজ কোটাল, আরেকটি হচ্ছে মরা কোটাল। তো আমরা স্পেসিফিকভাবে এই প্রত্যেকটা জোয়ার সম্পর্কে জানবো। মুখ্য জোয়ারটা হচ্ছে মূলত এরকম: চাঁদ এবং পৃথিবী আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয় সেই অংশে আকর্ষণ বৃদ্ধি পায় এবং সেই অংশে এক ধরনের জোয়ার সৃষ্টি হয়, তাকে বলা হয় হচ্ছে মুখ্য জোয়ার। যেমন এইটা হচ্ছে, আচ্ছা আমরা সংজ্ঞাকারে লিখি। মুখ্য জোয়ার যেটা, সেটা হচ্ছে চাঁদ এবং পৃথিবীর আবর্তনের সময় পৃথিবীর যে অংশটি চাঁদের নিকটবর্তী হয় সেই অংশে একটি জোয়ারের সৃষ্টি হয়। ওই জোয়ারকে বলা হয় মুখ্য জোয়ার। আমরা চিত্রাকারে একটু জিনিসটা পড়ি। এটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে পৃথিবী। এই চাঁদের আকর্ষণের ফলে পৃথিবীর যে অংশটি ফুলে ফেঁপে ওঠে সেই অংশটি যেমন আছে, এই চাঁদ এই অবস্থানটিকে বেশি আকর্ষণ করছে, কারণ এটা নিকট স্থানে আছে। এই অংশটা তো নিকট স্থানে নেই, তাহলে এখানে যে জোয়ার হবে সেটাকে আমরা মুখ্য জোয়ার বলতে পারি না। এখানে জোয়ার হতে পারে, এটাকে আমরা মুখ্য জোয়ার বলতে পারি না, কারণ এটা তো পৃথিবীর নিকট স্থানে নেই। পৃথিবীর নিকট স্থানে যে অংশটা আছে সেটা হচ্ছে এই অংশটা চাঁদের নিকট স্থানে আছে। তো এই অংশের যে জোয়ারটা সৃষ্টি হবে সেই জোয়ারকে আমরা বলতে পারি হচ্ছে মুখ্য জোয়ার। এই হচ্ছে স্পেসিফিক তথ্য। সেটা হচ্ছে আমরা এখন যে জোয়ার সম্পর্কে জানবো সেটা হচ্ছে গৌণ জোয়ারটা সম্পর্কে আমরা যে আলোচনাটা জানবো সেটা হচ্ছে চাঁদ এবং পৃথিবীর আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয় এবং তার ফলে পৃথিবীর যে বিপরীত অংশে যে জোয়ারের সৃষ্টি হয়, মানে চাঁদ পৃথিবীর যে স্থানে আপনার হচ্ছে যে স্থানটা নিকটবর্তী আছে, ঠিক আছে, ওই স্থানের বিপরীত পাশে যে জোয়ারের সৃষ্টি হয় সেটা হচ্ছে গৌণ জোয়ার। যেমন এখানে হয়েছে, এটা হচ্ছে মুখ্য জোয়ার, এখানে যে হতে পারে জোয়ার সৃষ্টি হতে পারে সেটার নাম হচ্ছে গৌণ জোয়ার। এটা হচ্ছে গৌণ জোয়ার। এই হচ্ছে তথ্য, জিনিসটা সম্পর্কে জানি। সেটা হচ্ছে চাঁদ এবং পৃথিবীর আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয় তার বিপরীত পার্শ্বে যে জোয়ার সৃষ্টি হয় তার নাম হচ্ছে হলো
গৌণ জোয়ার। গৌণ জোয়ার। এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আরেক ধরনের জোয়ার, সেটাকে বলা হচ্ছে তেজকোটাল। তেজকোটাল, তেজকোটালটা মূলত এরকম, এ হচ্ছে পৃথিবী, এ হচ্ছে চাঁদ, এ হচ্ছে সূর্য। তো পৃথিবীর যে অংশটা সেটা তো মোটামুটি হচ্ছে এই যে পৃথিবী, এই পৃথিবীকে চাঁদ কিন্তু আকর্ষণ করতেছে, ঠিক আছে, আকর্ষণ করতেছে। সে চাঁদ তো আকর্ষণ করতেছেই, আবার এই চাঁদেরকে ভেদ করে পৃথিবীকে সূর্য আকর্ষণ করতেছে। যেমন অর্থাৎ হচ্ছে পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন একই সরল রেখায় অবস্থান করবে এবং চাঁদের পাশাপাশি পৃথিবীকে সূর্য সেম অংশটুকুকে আকর্ষণ করবে, ঠিক আছে। অর্থাৎ চাঁদ আকর্ষণ করতেছে, সূর্যর তো একটি আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলটা, চাঁদের যে আকর্ষণ বলটা আছে সেটাকে আরো অত্যাধিক পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দেওয়ার ফলে পৃথিবীর যে অংশটিতে আকর্ষণ করবে সে অংশটি একটা প্রবাল জোয়ারের সৃষ্টি হবে। আর এই প্রবাল জোয়ারটাকে বলা হয় হচ্ছে তেজকোটাল। মানে পৃথিবী, চাঁদ এবং সূর্য সেম সিকোয়েন্স, সেম ফ্রিকোয়েন্সিতে অবস্থান করলে পৃথিবীর যে অংশতে চাঁদ এবং সূর্য একক সময়ে একইভাবে আকর্ষণ করবে এবং সেই অংশে একটি প্রবাল জোয়ারের সৃষ্টি হবে। আর ওই প্রবাল জোয়ারটাকে বলা হয় হচ্ছে তেজকোটাল। আমরা সংজ্ঞাকারে লিখি একটু। সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় অবস্থানকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয় সেই অংশে চাঁদের আকর্ষণকে সূর্যের আকর্ষণ আরো বৃদ্ধি করে দেয়। ফলে পৃথিবীতে এক ধরনের প্রবল জোয়ার এর সৃষ্টি হয়। এই ঘটনাকে তেজকোটাল বলা হয়। এটা কিন্তু মাসে হচ্ছে 2 বার হয়, এটা একটু জিনিসটা মনে রাখতে হবে। এটি মাসে 2 বার হয়ে থাকে, কারণ পৃথিবী তো আপনার হচ্ছে সর্বমোট হচ্ছে আপনার ওই সূর্য এবং চন্দ্রকে 27 দিনে করে, চাঁদকে 27 দিনে আবর্তন করে তখন তো হচ্ছে জিনিসটা হচ্ছে আপনার 2 বার হচ্ছে পৃথিবীর 2 পাশে একই সরল রেখা অবস্থান করে চাঁদ এবং সূর্য। তো 2 বার, এই জন্য মাসে 2 বার 2 অবস্থানে 2 স্থানে, পৃথিবীর 2 স্থানে এই তেজকোটাল সংঘটিত হয়।
তো আমরা এখন যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে মরা কটাল সেম ওই ইয়ার মতোই কটালের ঘটনার পরিবাহিতেই একটি ঘটনা হয়ে থাকে, সেটা হচ্ছে মরা কটাল। তো আমরা মরা কটাল সম্পর্কে জানবি। মরা কটাল কী ব্যাপার, লিখার ইটা এত ইয়া হয়ে গেল কেন, ঝুম হয়েছে নাকি? মরা কটাল না, এখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মরা কটাল সম্পর্কে জানবো এখন। মরা কটাল জিনিসটা এরকম যে চাঁদ, সূর্য এবং পৃথিবী সমকোণে অবস্থানকালে পৃথিবীর যে জোয়ার সৃষ্টি হয়, যেমন আছে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, হচ্ছে সূর্য। তো পৃথিবীটা সমকোণে অবস্থান করতেছে, মানে এইখানে হবে, এই স্থানে পৃথিবীর এই স্থানটায় যে আপনার হচ্ছে জোয়ারের সৃষ্টি হবে, ঠিক আছে। যেমন এইখানে হচ্ছে এরকম, এটা একটা সমকোণ না, এখানে পৃথিবীর একটা অংশ অবস্থান করতেছে, এখানে চাঁদ, এখানে হচ্ছে সূর্য। এই দুইটা জিনিস একই স্থানে যখন আকর্ষণ করে চাঁদ এবং সূর্য, সেই স্থানে যে কটালের সৃষ্টি হয়, সেখানে যে জোয়ারের সৃষ্টি হয়, সেই জোয়ারটিকে বলা হয় হচ্ছে মরা কটাল। আমরা স্পেসিফিকলি সংজ্ঞাকারে লিখি, এটা হচ্ছে চাঁদ, সূর্য এবং পৃথিবী সমকোণে অবস্থানকালে পৃথিবীতে যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কটাল বলে। তো আমরা এই 4 ধরনের জোয়ার পৃথিবীব্যাপী আমরা দেখে থাকি। তো আমরা 4 ধরনের জোয়ার সম্পর্কে এখন জানলাম। একটি হচ্ছে মুখ্য জোয়ার, আরেকটি হচ্ছে গৌণ জোয়ার, আরেকটি হচ্ছে তেজ কটাল, আরেকটি হচ্ছে মরা কটাল। মুখ্য জোয়ারটা হচ্ছে পৃথিবীর এবং চন্দ্র আবর্তনকালে পৃথিবীর যে অংশটা চন্দ্রের সব থেকে নিকটবর্তী অবস্থান করবে, সেই অংশে যে জোয়ারের সৃষ্টি হবে সেটা হচ্ছে মুখ্য জোয়ার। গৌণ জোয়ারটা হচ্ছে পৃথিবী এবং চন্দ্র আবর্তনকালে পৃথিবীর যে অংশটি চাঁদের নিকটবর্তী আসবে, তার বিপরীত পাশে যে জোয়ারের সৃষ্টি হবে সেটা হচ্ছে গৌণ জোয়ার। তেজ কটালটা এমন, পৃথিবী, সূর্য এবং চাঁদ, পৃথিবী, সূর্য একই সরল রেখায় অবস্থান করবে এবং অবস্থান করার ফলে চাঁদের আকর্ষণ শক্তিকে, পৃথিবীর যে অংশটি চাঁদের নিকটবর্তী অবস্থান করবে এবং ওই অংশে চাঁদের আকর্ষণ শক্তিকে সূর্য আরো বৃদ্ধি করে দেবে, এবং বৃদ্ধির ফলে পৃথিবীর ওই অংশটুকুতে, পৃথিবীর চাঁদের নিকটবর্তী অংশটুকুতে যে প্রবল জোয়ারের সৃষ্টি হবে সেটাকে বলা হবে হচ্ছে তেজ কটাল। আর মরা কটালটা এমন, চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন সমকোণে অবস্থান করবে এবং তখন ওই সমকোণের নিকটবর্তী স্থানে যে জোয়ারটা সৃষ্টি হবে সেটাকে বলা হবে হচ্ছে আপনার মরা কটাল। এই মরা কটালটিও মাসে 2 বার হয়ে থাকে, মানে প্রত্যেক মাসে 2 বার হয়ে থাকে। এখন আমরা পৃথিবীর মাঝে যে দুইটি গতি রয়েছে, পৃথিবী তো ঘূর্ণন ভাবে থাকে না, পৃথিবীটা ঘুরে না সব সময়,
এই পৃথিবী যে গতিশক্তি রয়েছে, গতিশক্তির যে দুইটা গতি রয়েছে, সেই দুইটি গতি সম্পর্কে জানবো, পৃথিবীর গতি। তো আমরা প্রথমে জানি পৃথিবীর গতির প্রকারভেদ। পৃথিবীর গতি হচ্ছে দুই প্রকার। একটিকে বলা হয় হচ্ছে আহ্নিক গতি, আমরা সকলেই জানি, এগুলো আমরা হচ্ছে মাধ্যমিকের ক্লাসগুলোতে যে মানে পড়েছি। একটি হচ্ছে আহ্নিক গতি, আর একটি হচ্ছে বার্ষিক গতি। তো আমরা প্রথমে আহ্নিক গতি সম্পর্কে জানি। আহ্নিক গতি সম্পর্কে কিছু বৈশিষ্ট্য, স্পেসিফিক তথ্য গ্রহণ করি। তো আমরা হেডিং দেই আহ্নিক গতি। তো আমরা প্রথমে যে আহ্নিক গতির ফলাফল সম্পর্কে জানবো। আহ্নিক গতির ফলাফলটা কি? আহ্নিক গতি মানে পৃথিবীর যে আহ্নিক গতি রয়েছে, এই আহ্নিক গতির ফলে পৃথিবীর মানে কি ঘটনা সংঘটিত হয়। তো প্রথম যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে দিবারাত্রি সংঘটিত হয়। দিবারাত্রি বলতে দিন রাত। পৃথিবীতে দিন রাত হয়, দিন হয়, দিনের পর রাত হয়, রাতের পর আবার দিন হয়। এই যে দিবারাত্রি ঘটনাটি ঘটে থাকে, এই ঘটনাটি মূলত ঘটে থাকে এই আহ্নিক গতির ফলে। দিবারাত্রি প্রথমটা লিখি আমরা, দিবারাত্রি ঘটে থাকে। 2 নম্বরে আরেকটি হয় তাপমাত্রার পরিবর্তন হয়। তাপমাত্রার পরিবর্তন হয়। জিনিসটা কেমন? এইটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে সবগুলো ঘুরে না, আপনার পৃথিবীটা এইভাবে ঘুরে না। তো পৃথিবীটা তো এই ঘুরতে থাকে, তখন পৃথিবীটা ঘুরতে থাকে না। তো পৃথিবীটা ঘোরার ফলে পৃথিবীর যে অংশটা সূর্যের আলো পড়ে, সেই অংশটা তাপ বৃদ্ধি পায়, সেই অংশটা দিবা হয়। মানে আবার যে অংশটি তাপ পড়ে না, সে অংশ শীতল থাকে, সেই অংশটা রাত হয়। এই ঘটনাটা ঘটে যে গতির ফলে, পৃথিবীর যে ঘূর্ণন গতির ফলে, সেই গতিকে বলা হয় হচ্ছে আহ্নিক গতি। ঠিক আছে। 3 নম্বরে যে স্পেসিফিক তথ্যটা জানবো সেটা হচ্ছে সমুদ্রের স্রোত এবং জোয়ার ভাটা সৃষ্টি হয়। আরেকটা তথ্য জানি রাখি, সেটা হচ্ছে সময় গণনা করা যায়। এই আহ্নিক গতি ক্যালকুলেশন করে, আহ্নিক গতির পরিমাণ ক্যালকুলেশন করে সময় গণনা করা যায়। এখন আমরা যে গতি সম্পর্কে জানবো সেটা হচ্ছে বার্ষিক গতিটা এমন, বার্ষিক গতির ফলাফল জানবো এখন। মানে বার্ষিক গতির ফলে পৃথিবীতে যে সকল ঘটনা সংঘটিত হয় সেগুলো সম্পর্কে জানবো। প্রথমে যে তথ্যটি জানবো সেটা হচ্ছে দিবারাত্রি, মানে দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। রাত বড় হয়, দিন ছোট হয়, দিন বড় হয়, আবার রাত ছোট হয়। এই যে গতির ফলে এই সমস্যাটা সৃষ্টি হয়। ঠিক আছে। তার সেই গতিটার নামই হচ্ছে বার্ষিক গতি। ঠিক আছে। মানে 1 বছর ব্যাপী যে গতিটা হয় সেটা। তো আমরা লিখি দিবারাত্রির হ্রাস, মানে একবার কমে যায় আবার বৃদ্ধি পায় আর বৃদ্ধি হয়ে থাকে। 2 নম্বরে যে আছে তথ্যটা আছে সেটা হচ্ছে ঋতু পরিবর্তন হয়। এই বার্ষিক গতির ফলে। তো আমরা আরেকটি জিনিস সম্পর্কে এখন জানবো, সেটার নামটা হচ্ছে সুনামি জিনিসটা কি? সুনামি জিনিসটা হচ্ছে একটি ধ্বংসকারক একটি অবস্থা, মানে একটি দুর্যোগ। তো সুনামি থেকে আমাদের যে বিষয়টা পারার পরীক্ষা আসে সেটা হচ্ছে সুনামির স্পেসিফিক একটি বানান আছে। সুনামি কিন্তু একটি জাপানি শব্দ। ঠিক আছে, জাপানি শব্দ। তো সুনামির যে বানান, এটি কিন্তু খুবই মানে এই লোমহর্ষক জিনিসটা তো বুঝেন, মানে হতেই পারে না, কেউ বিলিভই করবে না জিনিসের সম্পর্কে না জানা থাকলে
সুনামি সম্পর্কে। আমরা প্রথমে বাংলায় লিখি সুনামি, যে সুনামির ইংরেজি বানানটা হচ্ছে এমন, TSUNAMI। দেখছেন সুনামি বানানটা কেমন, খুবই লোমহর্ষক না? টি আসলো কই থেকে? তো আমরা এখন সুনামি সম্পর্কে জানবো, কিছু স্পেসিফিক তথ্য জানবো। সুনামি একটি জাপানি শব্দ, যার অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ অথবা সমুদ্রের। যখন এটা পরীক্ষায় এই অংশটা না থাকবে তখন আমরা এটা লিখতে পারি সমুদ্রের ঢেউ। আবার আরেকটি, এটাও যদি না থাকে পরীক্ষায় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বন্দরের ঢেউ। তো সব থেকে হচ্ছে আপনার যেটি গ্রহণযোগ্যতা সব থেকে বেশি সেটা হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। ঠিক আছে? তো আমরা সুনামি সম্পর্কে কিছু জিনিস জানলাম এবং আরও কিছু জিনিস মনে রাখতে পারি। সুনামি সংঘটিত হওয়ার কারণটা কি, সুনামি যে ঘটে কেন ঘটে। মনে রাখবেন সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে সুনামির সৃষ্টি হয়। সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সংঘটিত হয়। তোমার সুনামি সম্পর্কে জানলাম, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভূমিকম্প জিনিসটা কি? ভূমিকম্প জিনিসটা হচ্ছে ভূ বলতে কি? ভূ বলতে হচ্ছে মাটির নিচে যে কম্পনের ফলে, মাটির নিচের যে ভূত্বকটা আছে, নিচের যে অংশটা আছে সেই অংশের কম্পনের ফলে পৃথিবীতে যে দুর্যোগ সৃষ্টি হয় সেই দুর্যোগটাকে বলা হচ্ছে ভূমিকম্প। আমরা সংখ্যাকারে লেখার চেষ্টা করি। ভূমিকম্প ভূ অভ্যন্তরে কম্পনের ফলে, কম্পন সংঘটিত হলে ভূমিকম্পের সৃষ্টি হয়। আরো কিছু তথ্য আমাদের জেনে রাখতে হবে। ভূমিকম্প জিনিসটা, যে ভূমিকম্প নামক দুর্যোগটা যে স্কেলের মাধ্যমে মাপা হয়, মানে ভূমিকম্পের মাত্রাটা পরিমাপ করা হয়, সেই স্কেলটার নাম হচ্ছে রিক্টার স্কেল। তো আমরা মনে রাখি ভূমিকম্পের পরিমাপক স্কেল সেটার নাম হচ্ছে রিক্টার স্কেল। একটা জিনিস মনে রাখি, আমাদের পৃথিবীতে সব থেকে অত্যাধিক পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে হচ্ছে জাপানে সব থেকে বেশি পরিমাণে ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। তো কত পার্সেন্ট হয়? মানে কিন্তু মোটামুটি হচ্ছে 25%, মানে সারা বছরে 25% সময় ভূমিকম্প হয়ে থাকে। 25% সময়। কিন্তু বাংলাদেশে কিন্তু বর্তমানে হচ্ছে বলা হয়েছে, ভূমিকম্প প্রবণের আওতাভুক্ত করা হয়েছে। এই তথ্যটা আমরা মনে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশকে বর্তমানে ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে
চিহ্নিত করা হয়েছে। মানে বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে, জন্য বাংলাদেশকেও আপনার হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা যে সংগঠনটি দুর্যোগ ব্যবস্থাপনা বিশ্বব্যাপী আন্তর্জাতিক সংগঠন আছে, সেই সংগঠন কর্তৃক বাংলাদেশকে বর্তমানে ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ক্লাসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, প্লিজ আপনারা হচ্ছে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমাকে ইনফর্ম করবেন। আমি আসলে আমার চেষ্টা করব আপনার আমার হচ্ছে পরিপূর্ণভাবে চেষ্টা করব যাতে সমস্যাটির সমাধান করে দেওয়া যায়। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।